এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন, আপনারা যেখানেই আছেন বিবিসি আপনার সাথেই আছে। আজকের সংবাদে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সফর, টিউলিপ সিদ্দিকীর আয়কর বিষয়ে, জুলাই সনদের অসঙ্গতি, আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা, মাউশির অবৈধ গাড়ি, রাজনৈতিক জোটের হিসাব নিকাশ, যুক্তরাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা সুপারিশ, ক্রিকেটে বাংলাদেশের রোমাঞ্চকর জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আন্দোলনের খবর। এসব বিষয়ে বিস্তারিত জানব একে একে, যাতে আপনাদের সকালটা হয় আরও তথ্যপূর্ণ। প্রথমে আসুন রাজনৈতিক সফরের খবরে। দেশ রূপান্তর পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়েছে শিরোনাম, দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ। এতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আজ রোববার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ঢাকা ছাড়ছেন এবং সঙ্গে নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির 4 জন শীর্ষ নেতাকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশ রূপান্তরকে বলেছেন, জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং সেখানে এই নেতাদেরও রাখা হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, তাই এই সফরে দূরত্ব কমিয়ে সমঝোতার চেষ্টা হতে পারে। যদিও বিএনপি ও জামায়াতের নেতারা এই সংযোগ অস্বীকার করেছেন এবং কেউ কেউ মনে করেন যে ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে নেতাদের সঙ্গে রাখা হয়েছে। এবার আসুন একটি অনুসন্ধানী খবরে। প্রথম আলোর প্রধান খবর হল, টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। এতে জানা যায় যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে যে অন্তত এক দশক অর্থাৎ 2005-06 থেকে 2015-16 পর্যন্ত তিনি বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন, যাতে আয়ের খাত হিসেবে ব্যবসা বা পেশার আয় উল্লেখ করেছেন, কিন্তু কোন ব্যবসা বা পেশা সেটা স্পষ্ট নয়। শুধু এক অর্থ বছরে মাছের ব্যবসার কথা আছে। এছাড়া ঢাকার গুলশানে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে, যা 2002 সালে রেজিস্ট্রি হয়েছে, কিন্তু আয়কর নথিতে এর উল্লেখ নেই এবং এই ফ্ল্যাট অবৈধ সুবিধা হিসেবে নেওয়ার অভিযোগে গত এপ্রিলে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এখন চলুন জুলাই সনদের খবরে। সমকালের প্রধান শিরোনাম, বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি, রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা। এতে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কিছু অসঙ্গতি সামনে এসেছে। তাই কমিশন এখন পরামর্শকদের মতামত চাইছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতকেও বিশেষজ্ঞদের পরামর্শে সমন্বয় করবে। বিশেষজ্ঞরা বলেছেন যে সনদের সাংবিধানিক সংস্কারগুলো সাংবিধানিক আদেশ জারি করলে সঙ্গে সঙ্গে কার্যকর হবে, কিন্তু সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের কথা আছে। তাই অন্তর্বর্তী সরকার থাকাকালীন কিভাবে তা কার্যকর হবে সেই প্রশ্ন উঠেছে। এছাড়া জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী আদেশ জারি হবে, কিন্তু এর আইনি ভিত্তি না থাকায় সেই প্রশ্নও রয়েছে। পরের খবরটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। বণিক বার্তার প্রথম পাতায় শিরোনাম, 1 বছর আগে থেকেই বন্ধ আরব আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা। এতে জানা যায় যে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা 1 বছর ধরে বন্ধ এবং সম্প্রতি ইউএই ভিসা অনলাইন নামক একটি ওয়েবসাইটে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ সহ 9টি দেশকে 2026 সাল পর্যন্ত নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। যদিও দেশটির বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন যে এ খবরের কোনো নির্ভরযোগ্যতা নেই এবং তারা আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করবেন। ওয়েবসাইটে নিষেধাজ্ঞার কারণ হিসেবে নিরাপত্তা, ভূতাত্ত্বিক সম্পর্ক এবং কোভিড-19 ছড়ানোর আশঙ্কা উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো সরকারি বরাত দেওয়া হয়নি এবং গত বছর জুলাইয়ে কোটা আন্দোলনের বিক্ষোভের পর থেকে ভিসা বন্ধ রয়েছে, যেখানে ইউএইতে অন্তত 10-12 লাখ বাংলাদেশি কর্মরত। এবার একটি প্রশাসনিক অনিয়মের খবর। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অবৈধ গাড়ি চলে গোজামিলে। এতে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 77টি গাড়ি প্রশাসনিক অনুমতি এবং টিও&ই ভুক্ত না হয়েই চলছে, ফলে তাদের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচের আইনি ভিত্তি নেই। বর্তমানে মাউশির কার্যালয়ে 103টি গাড়ি ব্যবহার হচ্ছে, যার মধ্যে 26টি সেসিভ প্রকল্পের আওতায় আর বাকি 77টি সমাপ্ত প্রকল্পের, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রকল্প শেষ হলে 60 দিনের মধ্যে সরকারি পরিবহন পুলে জমা দেওয়ার কথা এবং টিও&ই তালিকাভুক্ত করার বিধানও রয়েছে, যা সাংবিধানিক কাঠামোয় অনুমোদিত যানবাহনকে বোঝায়।
এবার চলুন রাজনৈতিক জোটের দিকে। মানব জমিনের প্রধান খবর, বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। এতে জানা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট গড়ার চেষ্টায় নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। যেমন জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা চলছে এবং জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থীদের ভোট একত্র করার চেষ্টা করছে। বিপরীতে বিএনপি পাল্টা কৌশল নিয়েছে, যেমন গত এপ্রিলে হেফাজতের সঙ্গে বৈঠক এবং 1 আগস্টে চট্টগ্রামে হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, যেখানে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন যে হেফাজতের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হতে পারে। এছাড়া গণতন্ত্র মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টি সহ 9টি দল নতুন জোট নিয়ে আলোচনা করছে, যদিও এখনও প্রাথমিক পর্যায়ে। এবার আন্তর্জাতিক খবরে, ইংরেজি দৈনিক নিউ এজের প্রথম পাতায় শিরোনাম, ইউএস ফর রিফর্মস ফর স্ট্রং ফিসক্যাল ট্রান্সপারেন্সি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে, যেমন বছরের শেষ হিসাব যৌক্তিক সময় প্রকাশ, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত, নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদা দেখানো, রাজস্ব আয় ব্যয়ের পূর্ণচিত্র প্রকাশ, প্রাকৃতিক সম্পদ চুক্তির মূল তথ্য প্রকাশ এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ। প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কারের প্রশংসা করা হয়েছে, কিন্তু পূর্ববর্তী সরকারের বাজেট কাঠামোর ধারাবাহিকতা এবং কিছু ঘাটতিরও কথা উল্লেখ আছে। এবার খেলার জগতে, কালের কণ্ঠের প্রথম পাতায় শিরোনাম, রোমাঞ্চকর জয়া সুপারফোর শুরু বাংলাদেশের। এতে জানা যায় যে দুবাইয়ে চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে 4 উইকেটে রোমাঞ্চকর জয় পেয়ে সুপারফোর শুরু করেছে বাংলাদেশ, যেখানে লঙ্কানদের 169 রানের লক্ষ্য তাড়ায় ইনিংস জুড়ে দাপুটে ব্যাটিং করে দল। শেষ 2 ওভারে 12 রান দরকার হলে তাওহিদ হৃদয়ে 57 রানের ইনিংস এবং জাকেরের 2-4-এ ম্যাচ টাই হয়, তারপর নাসুমের রানে জয় আসে। এর আগে সাইফ হাসানের ব্যাটিং জয়ের মঞ্চ তৈরি করে এবং শ্রীলঙ্কার হয়ে দাসুন সানাকা 37 বলে 64 রানের অপরাজিত ইনিংস খেলেন, কিন্তু মুস্তাফিজুর রহমান 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন। শেষ খবরটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম, পোষ্যকোটা ইস্যুতে গভীর রাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে পোষ্যকোটা পুনর্বিহালের প্রতিবাদে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়েছে, যেখানে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এর আগে সন্ধ্যায় জুবেরি আন্তর্জাতিক অতিথি ভবনে উপউপাচার্য মোহাম্মদ মাইন উদ্দিন সহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন এবং বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটে। ফলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আজ রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে এবং জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আপাতত এখানেই বিদায় চাইছি, ভালো থাকবেন।